नमस्कार बंधु बेश किछुदिन पर आबार फिरे एलाम आपनादेर आर आमार सकलेर भालो लागार चैनल डॉक्टर एम के रॉय होमिओपैथी। बंधु आज के जे विषयटा निये बा ओषुधटा निये आलोचना करब, आज के आमार एई ओषुधटा निये आलोचनार एकेबारेई इच्छा छिलो ना। भेबेछिलाम आरो किछुदिन परे ए ब्यापारे आपनादेर संगे एकटु आलोचना करब। এই ভিডিওর শেষে অতি সম্প্রতি আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর একদম শেষে। তো কেন আজকে এই ভিডিওর অবতারণা করছি সেই মেডিসিনের কথা আজ আমি আপনাদেরকে জানাই। যে ওষুধ নিয়ে আজ আমরা আলোচনা করছি সেই ওষুধের নাম হচ্ছে আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা, হ্যাঁ, যেটাকে আমরা চলতি কথায় আর্নিকা বলি। বহুল ব্যবহৃত, বহুল জনচর্চিত, আর ভারতবর্ষে বা পৃথিবীতে মায়েরা, বিশেষ করে মায়েরা এই ওষুধকে জানে না এ তো হতেই পারে না। যে ঘরে বাচ্চা আছে সে ঘরে আর্নিকা আছে, একদম কমন ট্যাগলাইন। যে ঘরে বাচ্চা আছে সে ঘরে আর্নিকা আছে, ঠিক আছে না? এছাড়াও আর্নিকার ব্যাপক প্রয়োগ আবাল বৃদ্ধ বনিতা সকলে করে থাকে। যে কারণে করে থাকে সেই কারণ, তার লক্ষণাবলী, তার প্রপার ডোজ, তার রিপিটেশন সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই যদি ভিডিওটা একটু লম্বা হয় ধৈর্য ধরে দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি আপনাকে এমন একটা টিপস দেব যেটা অতি সম্প্রতি 10-12 দিনের মধ্যে ঘটে যাওয়া আমার জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম ঘটনা, যা আমার জীবদ্দশায় কখনো ঘটেনি, আজ আমার এই বয়সে যেটা ঘটেছে তাই নিয়ে আলোচনা করব। তাহলে সেই ঘটনার সঙ্গে আর্নিকার সম্পর্ক গভীরভাবে নিহিত। আসুন আর্নিকাকে একটু জেনে নিই। আর্নিকা এর একটা কমন নেম আছে যার নাম হচ্ছে লিওপার্ডস বেন। লিওপার্ড মানে হচ্ছে বাঘ। কোন বাঘ? না চিতা বাঘ, টাইগার বাঘ। আর লিওপার্ড মানে হচ্ছে চিতা বাঘ, আর বেন মানে হচ্ছে থাবা। চিতা বাঘের থাবা মনে থাকবে। এর একটা কমন নেম লিওপার্ডস বেন। কি করে হলো দেখুন এই ওষুধটার আবিষ্কার। আপনারা জানেন যে জীবজন্তুরা বনে জঙ্গলে থাকতো, আর সেই সময় সেই বনে থাকা জীবজন্তুরা আত্মরক্ষার জন্য, খাদ্য গ্রহণের জন্য, অস্তিত্বের জন্য, তাই না, নিজেরা নিজেদের মধ্যে লড়াই করত, অথবা এক পশু আর এক পশুকে খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য আক্রমণ করত, তাড়া করত, চেজ করত, ইত্যাদি নানান কারণে। হ্যাঁ, তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো, মারামারি লেগে থাকতো, আক্রমণ লেগে থাকতো, ধাক্কাধাক্কি লেগে থাকতো, গাছে গিয়ে ধাক্কা লেগে থাকতো, ইত্যাদি নানান কারণে তারা ইনজিওর্ড হয়ে যেত। এখন একটা কথা আছে না প্রকৃতিতে, যে জীব দিয়েছেন যিনি, আহার দিয়েছেন তিনি। তাহলে যেমন তাদেরকে বনে পাঠিয়েছে, তাদেরকে বনে জন্ম দিয়েছে, বনের জীব হিসেবে পাঠিয়েছে, কিন্তু তাদের জন্য তো আমাদের হিউম্যান সোসাইটির মতন, মানব সভ্যতার মতন ডাক্তার দিয়ে পাঠায়নি সেই বনে জঙ্গলে, তাই না? কিন্তু বিধাতা, প্রকৃতি তাদের এই ব্যথা বেদনা কষ্ট দূর করার জন্য সেই বনে জঙ্গলে বিভিন্ন এমন ঔষধি বা গাছপালা দিয়ে রেখেছে, যে গাছপালাগুলোর সন্ধান প্রকৃতি তাদেরকে শিখিয়ে দিয়েছে, তাদের মা বাবারা তাদেরকে শিখিয়ে দিয়েছে, তারা নিজে খুঁজে বার করেছে এনসিয়েন্ট যুগে, প্রাচীনকালে, যে এইরকম আঘাত লাগলে বারবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছে যে কিছু গাছ আছে, যে গাছগুলোকে এইরকম চরম আঘাত লাগলে, চরম ব্যথা লাগলে, হাড় ভেঙে গেলে, চরম রক্তক্ষরণ হলে এই গাছগুলো যদি সেবন করা যায় তাহলে কিন্তু তারা সুস্থ হয়ে যায়। এটা তারা আবিষ্কার করেছিল, এবং তাদের কাছ থেকে আমাদের হোমিওপ্যাথিতে এই ওষুধ ধার করা, যার জন্য এর নামকরণ করা হয়েছে লিওপার্ড বেন। হ্যাঁ, অর্থাৎ আমি আর্নিকার একটু পূর্ব ইতিহাস আপনাদেরকে জানালাম।
এটা সাধারণত আমেরিকা, সাইবেরিয়া ইত্যাদি অঞ্চলে দেখতে পাওয়া যায়। সাধারণত 1.5 থেকে 2 ফুট উচ্চতার গাছ। প্রতি বছরই এই গাছ জন্মায় এবং প্রতি বছর 1 বছরের জন্যই থাকে, তারপরেই মৃত হয়ে যায়, মৃত্যু মুখে ঢলে পড়ে। এর সুন্দর সুন্দর হলুদ রঙের একদম সেই চেরি গাঁদা আছে না, চেরি গাঁদা যার অনেকগুলো পাতা থাকে, সুন্দর গাঁদা ফুলের মতন বা সূর্যমুখীর মতন, অত বড় নয় কিন্তু ছোট ছোট সূর্যমুখীর মতন হলুদ রঙের ফুল হয়। সাধারণত এই লিওপার্ডস বেনের শিকড় অর্থাৎ রুট এবং এই ফ্লাওয়ার হোমিওপ্যাথিতে আর্নিকা মন্টেনা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি? এটা হচ্ছে প্রিফিস। এই ওষুধের ডোজ, রিপিটেশন সবই বলবো পর্যায়ক্রমে। তাহলে এবার আলোচনা করি যে কোন কোন ক্ষেত্রে আপনি আর্নিকাকে ব্যবহার করবেন। দেখুন, আর্নিকা মানে ট্যাগলাইন, আর্নিকা মানে ইনজুরি। আর্নিকা মানে ইনজুরি বা আঘাত। তাহলে সেই আঘাত আপনার বাহ্যিক হতে পারে, ফিজিক্যাল স্ফেয়ারে হতে পারে, আপনার মেন্টাল স্ফেয়ারে বা মনেতেও হতে পারে। আর এই আঘাত যেমন বাইরে হতে পারে, যেগুলো দৃশ্যমান, এমনও কিছু আঘাত হতে পারে আপনার দেহে, মনে নয়, আপাতত মনে নয়, আমি ফিজিক্যাল স্ফেয়ারের কথা বলছি। তাহলে কিছু আঘাত যেটা আপনার বাহ্যিক আপনি দেখতে পেলেন, এবং এমন কিছু আঘাত যেটা আপনার ইন্টারনাল ঘটেছে কোনো অঙ্গতে, সেখানে আপনার ইনজুরি হয়েছে যেটা আপনি অদৃশ্য দেখতে পাচ্ছেন না, এমনও হতে পারে। আর মেন্টাল স্ফেয়ার তো বললাম, মানসিক আঘাত তো আছে, তাই না? তাহলে কি হয়, যে কোনো রকম আঘাত, সেটা কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট হতে পারে। ধরুন আপনাকে কেউ একটা বাঁশ দিয়ে বা একটা রড দিয়ে মেরে দিল, তার একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, ভোঁতা একটা জিনিস দিয়ে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবার আপনি বাইক থেকে পড়ে গেছেন, সাইকেল থেকে পড়ে গেছেন, আপনার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ট্রেন থেকে পড়ে গেছেন, ঠিক আছে না? আপনি চলতে গিয়ে রাস্তায় কত ধাক্কা লেগেছে, আপনি চলতে গিয়ে কোনো জিনিস আপনার ঘাড়ে হুড়মুড়িয়ে পড়েছে, আপনার পায়ের মধ্যে এসে পড়েছে, তাই না? বাচ্চারা সাইকেল শিখতে গিয়ে সাইকেল থেকে পড়ে গেছে, হাড় ভেঙে গেছে। আপনি চলতে গিয়ে কোথাও পা স্লিপে পড়ে গেছেন, আপনার পা মুচকে গেছে। আবার এমন কিছু জিনিস যেখানে ভিতরে ভেঙেছে, ভিতরে ঘটেছে, ভিতরে ইনজুরি হয়েছে, বোন ইনজুরি হয়েছে, পেরিঅস্টিয়াম ইনজুরি হয়েছে, যেখানে রক্ত জমে গেছে, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন না, এমনও ঘটনা ঘটতে পারে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যে যদি দেখেন যে আঘাতজনিত কোনো কারণের জন্য বাইরে রক্তস্রাব হয়েছে অথবা ভিতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, ঠিক আছে না, তাহলে সেই রক্তস্রাবে, সেই ক্ষত জায়গায় কখনো আর্নিকা মাদার টিংচার অথবা আর্নিকা পোটেন্টাইট কোনো মেডিসিন ওই ক্ষতস্থানে দেবেন না। খাবেন না, এই কথা আমি বলিনি, কিন্তু ব্যবহার করবেন না, এই কথা আমি বলিনি। কিন্তু আপনার বোন ইনজুরি হয়েছে, আর সেই বোনটা, হাড়টা ভেঙে বাইরে দিয়ে বেরিয়ে চলে এসছে, সেই চলে আসার পর সেই আপনার স্কিন, আপনার মাসলকে ইনভেট করে সেই হাড়টা বাইরে বেরিয়ে এসছে, আর সেই জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, সেখানে আপনি আর্নিকা দেবেন না, এটা কিন্তু আমি বলিনি। আপনি ওখানে আর্নিকা দেবেন, কিন্তু ওই রক্তর ক্ষেত্রে রক্ততে যেন আপনার আর্নিকা মাদার টিংচার বা আর্নিকার কোনো পোটেন্টাইট মেশিন, নানান সময় আমরা অভাবজনিত কারণের জন্য হয়তো নেই, আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রেও কোনো এক সময় আলোচনা করবো। পোটেন্টাইট ওষুধও স্কিনে ব্যবহার করলে কাজ হয়, সেটা আমরা পরে জানাবো। দেবেন না, এটা হচ্ছে সতর্কীকরণ। কারণ আর্নিকা এক ধরনের বিষ, যেটার সঙ্গে রক্তের সোজাসুজি সম্পর্ক হওয়া উচিত নয়। বা আর্নিকা দিয়ে কোনো রকম উন্ডকে ড্রেসিং করবেন না। উন্ড মানে যেখানে ক্ষত হয়ে আছে, কাঁচা ক্ষত, পুরনো ক্ষত নয়, কাঁচা ক্ষত, সদ্য ঘটেছে, রক্তক্ষরণ ঘটছে, হ্যাঁ, সেখানে দেবেন। ওল্ড ইনজুরিতে ব্যবহার করবেন, আমি পরে জানাচ্ছি। ঘটল? তাহলে যে কোনো ধরনের ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো রকম অ্যাক্সিডেন্ট, কোনো রকম ফল ইনজুরি, কোনো রকম আঘাতজনিত কারণ, এইসব কারণের জন্য দেহের ভিতরে অথবা দেহের বাইরে কোনো মাসল, কোনো বোন যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, আপনি আর্নিকা দেবেন। 1 নম্বর কথা। সেকেন্ড, আর্নিকা মেন্টাল স্তরেও কিন্তু, যেহেতু আঘাত নিয়ে কথা হচ্ছে তাই আর্নিকার মেন্টাল স্টেটটাও বলে দিচ্ছি। আর্নিকা মেন্টাল স্টেটের বা মানসিক
লক্ষণের জন্য ভীষণভাবে কার্যকরী। মানে এত সুন্দর কাজ করে যে আপনি কল্পনা করতে পারবেন না। ধরুন কোনো ফিনান্সিয়াল লস হয়েছে, কোনো আর্থিক ক্ষতি, লেনদেনের জন্য, কোনো ব্যবসা বাণিজ্যের জন্য বা যে কোনো কারণেই হোক আপনার কোনো আর্থিক ক্ষতি হয়েছে। সেই আর্থিক ক্ষতি সামলাতে না পারার জন্য আপনি ভারসাম্যহীনতায় ভুগছেন, অথবা এমন কোনো অপমান আপনাকে সহ্য করতে হয়েছে যে অপমান সহ্য করার জন্য, আপনি সেই অপমান সহ্য করতে না পারার জন্য আপনি মানসিক দিক দিয়ে অনিদ্রায় ভুগছেন, ভারসাম্যহীন কথাবার্তা বলছেন, ভারসাম্যহীন ব্যবহার করছেন, আপনার চাল চলনে চঞ্চলতা এসছে, অথবা একদম স্থির হয়ে গেছেন, অথবা সেই কারণের জন্য আপনার কোনো নার্ভাস ডিসএবিলিটি এসছে, আপনার সেই কারণের জন্য আপনার কোনো স্ট্রোক হয়েছে, সেই কারণের জন্য আপনার সুগার, প্রেশার, থাইরয়েড বেড়ে গেছে, এরকম নানান মেন্টাল কারণ, মেন্টাল ইনজুরি, রিমেম্বার মেন্টাল ইনজুরি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল ইনজুরির জন্য যদি দেখা যায় যে আমার সুগার ছিল না, আমার সুগার হঠাৎ বেড়ে গেছে, আমার প্রেশার ছিল না, আমার হঠাৎ বেড়ে গেছে, আমার কোনোদিন অনিদ্রার রোগ ছিল না, আমার অনিদ্রা বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আর্নিকার কথা মনে করবেন। বুঝতে পেরেছি? তাহলে আমি ফিজিক্যাল অ্যাসপেক্ট এবং মেন্টাল অ্যাসপেক্ট দুটোই বোঝালাম। সেকেন্ড যে কারণের জন্য আপনি আর্নিকাকে বহুল ব্যবহার করবেন, যেটা আমরা অনেকেই জানতাম না, এবার আমরা জানবো, সেটা হচ্ছে আপনার বাত হয়েছে, বাত, রিউম্যাটিজম, গাউট, গেঁটে বাত, জয়েন্টে জয়েন্টে বাত, হ্যাঁ, তারপরে হচ্ছে লং বোনে বাত, ফ্যালেঞ্জেসে বাত, হ্যাঁ, আঙ্গুলের গাঁটে 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 ভাত, এবং যে গাঁট স্পর্শকাতর, গাঁটে ব্যথায় খুব কষ্ট পাচ্ছি, কেউ যদি বলে দাও না মাগো, দাও না একটু টিপে দিই, ওরে বাপ রে বাপ, তোকে আর টিপতে হবে না বাবা, তোকে আর টিপতে হবে না, আমি খুব ভালো আছি। দেখুন এত কষ্ট পাচ্ছে তবুও সে বলছে আমি খুব ভালো আছি, কাতরাচ্ছে। তাকে যদি আপনি প্রশ্ন করেন কেমন আছো বাবা, কেমন আছো মা, সে বলে খুব ভালো আছি। তাহলে তুমি কাতরাচ্ছ যে, ওই একটু ব্যথা করছে আর কি, তাহলে দাও না একটু টিপে দিই, উড়ি বাপ রে বাপ, তোকে টিপতে হবে না, তোকে টিপতে হবে না, আমি খুব ভালো আছি। অর্থাৎ স্পর্শ বিন্দুমাত্র সহ্য করতে পারে না। একদম কি পয়েন্ট করে দিন। আমি কিন্তু বলেছিলাম যে হোমিওপ্যাথিকে হাতের মুঠোয় আনা যায়। যদি আপনি হোমিওপ্যাথিকে হাতের মুঠোয় আনবেন তো যে কোনো ওষুধকে আপনি 1, 2, 3, 4 করে মুঠোর মধ্যে নিয়ে নেবেন, তো হোমিওপ্যাথি ওষুধ আপনার হাতের মুঠোয়। তাহলে কি বললাম? প্রথম বললাম ইনজুরি, কারণ বললাম কোন কোন কারণের জন্য হয়। সেকেন্ড বললাম বাত, যে বাতের ক্যারেক্টার কি আছে, কি যত কষ্ট হোক না কেন সে বলবে আমি ভালো আছি। আর যখনই বলবেন ঠিক আছে তোমার কষ্ট নিরাময়ের জন্য এসো না একটু টিপে দিই, এসো না একটু ম্যাসেজ করে দিই, ও বলবে না 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 না, আমার গায়ে তুই হাত দিবি না। কেমন? আমার গায়ে তুই হাত দিবি না, ওই চেয়ারটা সরা, ওটা লেগে যাবে, ওই আলনাটা সরা, এই বাচ্চাটাকে আমার এখানে আসতে দিবি না, যদি ও এসে আমাকে ধাক্কা দেয় আমি কিন্তু মরেই যাব, সরা সরা, সব সরা, সব সরা, সামনে থেকে আমার সব সরা, কাউকে এখানে আসতে দিবি না। অর্থাৎ কোনো রকম স্পর্শ সে সহ্য করতে পারে না। বুঝতে পেরেছি? থার্ড, যে ধরুন কোনো কারণে আপনার কোনো প্রতিবেশী বা আপনার কোনো বাড়ির কারোর হঠাৎ সেরিব্রাল স্ট্রোক হয়েছে, সেরিব্রাল স্ট্রোক, তাই না? স্ট্রোক দুরকম, একটা হচ্ছে কার্ডিয়াক স্ট্রোক, যেটা হচ্ছে হৃৎপিণ্ডের গণ্ডগোলের জন্য বা হৃৎপিণ্ড অ্যারেস্ট হওয়ার জন্য স্ট্রোক হয়, তাকে বলে কার্ডিয়াক স্ট্রোক। আর একটা হচ্ছে থ্রম্বোসিস বা সেরিব্রাল স্ট্রোক, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে একটাই মাত্র শিরা আছে, যে শিরাটা এই যে রক্তের যে চাপ আছে, রক্তের যে প্রেশার আছে, এই প্রেশারটাকে অনেক সময় সহ্য করতে পারে না। সেই একটি শিরা, সেটা রয়েছে আমাদের মস্তিষ্কে, সেই মস্তিষ্কের শিরাটি ফেটে যায়, ফেটে গিয়ে সেখান থেকে রক্তক্ষরণ ঘটতে পারে এবং তার জন্য আনুষঙ্গিক নানান রকম প্যারালাইসিস থেকে আরম্ভ করে আনকনসিয়াসনেস, অজ্ঞান হয়ে যাওয়া, নাক মুখ দিয়ে রক্ত বেরোনো, সেগুলো সব আলাদা সিমটম, ওগুলো আমরা পরে আলোচনা করব। এই ঘটনা ঘটতে পারে যাকে আমরা বলি থ্রম্বোসিস। ঠিক আছে না? তাহলে যদি কখনো আপনার কানে কখনো কোনো দিন যায়, আমার লাইফের একটা কথা বলবো এক্ষুনি, যেটা আমার সঙ্গে ঘটেছিল, আমার পরিবারের সঙ্গে, আমার জীবনে যেটা ঘটেছে দিন 10-এর মধ্যে, ওটা একদম শেষে বলবো। তো সেইখানে আপনি দ্রুত পৌঁছে যান, অথবা তাদেরকে জানিয়ে দিন যে ভাই আর্নিকা বলে কোনো ওষুধ তোমার কাছে আছে কি? সে হোয়াট এভার পোটেন্সি ইট মে বি, 30 হোক, 200 হোক, 6 হোক, 1000 হোক। আমি বারবার আপনাদের বলেছি
পোটেন্সি ডাজ নট ম্যাটার, পোটেন্সি ডাজ নট ম্যাটার। হ্যাঁ, সঠিক পোটেন্সি নির্বাচন করলে সঠিক কাজ পাবেন, কিন্তু যদি মেডিসিন সিলেকশন ঠিক হয়ে থাকে তাহলে 30-এর জায়গায় 6 দিলে কাজ পাবেন না এমন কিন্তু নয়, ঠিক আছে না? তাহলে তাকে ফোন করে বলে দিন বা দৌড়ে গিয়ে তাকে আর্নিকা রিপিটেড ডোজে খাওয়াতে থাকুন, ঠিক আছে না? আপনার হাতে যেটা আসবে, যে পোটেন্সি আসবে, দেখবেন ও কি করবে, ওই যে রক্ত পড়ছিল সেই রক্ত পড়াকে বন্ধ করে দেবে। তাহলে দেখুন এখানে কিন্তু ব্লিডিং হচ্ছে। আগে বলেছিলাম বাইরে যে রক্ত আছে সেই রক্ততে যেন আর্নিকা মাদার টিংচার না দেওয়া হয়, তাই না? কিন্তু এখানে বলছি যে ব্রেনে ইনজুরি হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, পেশেন্ট প্যারালাইসিস কন্ডিশনে চলে যাচ্ছে বা চলে গেছে, আনকনসাস হয়ে গেছে, সেক্ষেত্রে যদি আপনি কোনো কারণে তাকে আর্নিকার যে কোনো ডোজ যদি আপনি তাকে রিপিটেডলি ঘন ঘন খাওয়াতে থাকেন তাহলে তার রক্ত পড়ার মাত্রা কমে যাবে, এবং যে রক্ত বেরিয়ে এসছে, যেগুলো ক্লট হয়ে যেত, যেগুলো আগামী দিনে স্ক্যান করার পর তাকে অপারেশন করতে হতো, লক্ষ টাকা ক্ষয় করতে হতো, ব্যয় করতে হতো, এবং খুব বিপজ্জনক ঝুঁকিজনক অপারেশন হতো, আদৌ অপারেশন করা যেত কিনা সন্দেহজনক ছিল, সেই জায়গা থেকে আপনি তাকে মুক্তি দিতে পারবেন। আমি আমার পরিবারের কথা বলি, আমার বাবা ইন দ্য ইয়ার অফ 1998 খেতে বসে তার সেরিব্রাল স্ট্রোক হয়। সেই সময় আমি বাড়িতে ছিলাম না। আমার বাড়ির মা এবং আমার বৌদি তাদেরকে হসপিটালাইজ করে, সেখানে ট্রিটমেন্ট না হওয়ার জন্য কলকাতা মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করে এবং তিনি মারা যান। তার দাহ সম্পন্ন করে আমি ফিরছি, ফেরার পথে আমার স্যারের বাড়ি, আমার গুরু, যার কাছে আমি শিখেছি, যার কাছে আমি বড় হয়েছি, সেই ধরা গলায় আমি তার কাছে গেছি। গিয়ে তাকে বললাম, স্যার এই ঘটেছে। স্যার দরজা খুলে আমাকে প্রথম যে কথাটা বলেছিলেন, সে কথাটা ভালো করে শুনুন। বলল, গাধা। কি বলেছিল আমি আজও ভুলিনি, আজ থেকে 30-35 বছর আগের কথা। গাধা, হোমিওপ্যাথিতে আর্নিকা বলে একটা ওষুধ আছে, মাথায় ছিল? আমি শুধু স্টান্ট হয়ে গেলাম। আমি কি খুঁজেছিলাম সেই দিন? যেহেতু আমি ছাত্র রাজনীতি করতাম, আমি শুধু খুঁজেছিলাম যে সুযোগ কার কাছে পাবো। আমি আমার ইউনিয়নের প্রেসিডেন্টের কাছে, রাজনীতির দরবারে, এখানে ওখানে দৌড়ে শুধু খুঁজে বেড়াচ্ছিলাম যে আমার বাবার ট্রিটমেন্টটা কি করে শুরু হবে। কিন্তু আমার মাথায় তখন এটা আসেনি যে আমার বাবার মুখে অন্তত আর্নিকার কিছু ডোজ দেওয়া দরকার ছিল। তাই এই পিতৃহারা সন্তান হিসেবে আপনাদের কাছে করজোড়ে একটা অনুরোধ করছি, আর কোনো সন্তানকে যেন বাবার মৃত্যু এইভাবে দেখতে না হয়, কোনো বাবাকে যেন পরিবার ছেড়ে এইভাবে যেতে না হয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব যাকে বলে, উইথ গ্রেট কনফিডেন্স। যদি কখনো শোনেন কারোর সেরিব্রাল স্ট্রোক হয়েছে, প্লিজ একবার তার দরবারে পৌঁছে যান, অথবা জীবদ্দশায় তাদের কানে কানে শুনিয়ে দিন, যেমন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, যে ভাই, বাড়িতে যদি কখনো কোনো দিন কোনো কারণে সেরিব্রাল স্ট্রোক বা থম্বোসিস বা মাথার শিরা ছিঁড়ে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তোমরা আর্নিকা দিতে ভুলো না। নিশ্চয়ই মনে থাকবে, করব, মানবের জন্য করব, মানব সেবাই করব, একজন বাবাকে বাঁচানোর জন্য, একজন সন্তানকে বাঁচানোর জন্য, একটা মানুষকে, একটা মাকে, একটা দিদিকে, একটা বোনকে বাঁচানোর জন্য করব। এটুকুন তো করব, নিশ্চয়ই করব, তাই না? চলো নেক্সট যে কথা বলবো সেটা হচ্ছে যে আঘাতজনিত কারণের জন্য যদি কখনো আপনার ইউরিনারি সিস্টেম, পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে লালা পড়া বন্ধ হয়ে গেছে, তাই না? তাহলে আঘাতজনিত কারণ, সেই আঘাতজনিত কারণের জন্য যদি কখনো এইরকম কোনো সিমটম ঘটে, অবশ্যই সেখানে আপনারা আর্নিকা দেবেন। কোনো প্রেগনেন্সি, প্রেগনেন্ট মা, ডেলিভারি হয়নি, বাচ্চার বয়স 8 মাস, 9 মাস, 7 মাস, পেটের মধ্যে খুব লাফালাফি দাপাদাপি করে না? মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, মায়েরা বলবে খুব লাফালাফি দাপাদাপি করে, হাত পা ছড়ে, ওর মুভমেন্ট হয়। তো সেই মুভমেন্টের জন্য যদি পেটে কোথাও ব্যথা হয়, লিভারে যদি কোথাও ব্যথা হয়, স্টমাকের কোনো প্রান্তে যদি ব্যথা হয়, তাহলে চোখ বন্ধ করে না
ওই মাকে আর্নিকা দেবেন, ওই মাটাকে আর্নিকা দেবেন। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইনজুরি। ওই যে বাচ্চাটা আছে, অ্যামিউনিটি ফ্লুইড, একটা জল থাকে যাকে আমরা অ্যামিউনিটি ফ্লুইড বলি, ওই ফ্লুইডের মধ্যেও আরামসে বেটা ঘুরতে ফিরতে থাকে আর দুমদাম লাথি মারতে থাকে। মা খুব কষ্ট পায়। সেই কষ্টজনিত কারণের জন্য যদি কখনো তার এইরকম পেটে ব্যথা, লিভারে ব্যথা, পেচ্ছাপ বন্ধ হয়ে যাওয়া, বমি হওয়া, পায়খানা বন্ধ হয়ে যাওয়া, এই সব কোনো কারণে ঘটে, তাকে আপনার আর্নিকা দেবেন। ঠিক আছে? আর আর্নিকা কোথায় দেবেন? আর্নিকা দেবেন যে ইয়াং ছেলে মেয়েদের দেখবেন যে গালে গাদা গাদা নানান জায়গায় জায়গায় মৌমাছির চাকের মতন, কাঁঠালের মতন এক জায়গায় এক গাদা ভ্রূণ হয়েছে। খুব কষ্টদায়ক, পেইনফুল, পেকেও যেতে পারে, ব্যথা হয়, এরকম ক্লাস্টার থোকা থোকা এক জায়গায় থোকা, এবং সিমেট্রিক্যাল। জেনারেলি আর্নিকার যে কোনো কষ্ট সিমেট্রিক্যাল, যদি বাঁ দিকে হয় ডান দিকে হবে, উপরে কপালের হলে ঠোঁটে হবে, ঠিক আছে না? নাকের যদি এদিকে হয় এদিকে হবে, জেনারেলি সাধারণত সিমেট্রিক্যাল। এইরকম যদি একনি বা ব্রণ দেখেন সেক্ষেত্রে আপনি আর্নিকা দেবেন। এছাড়াও চর্মরোগ, ছোট ছোট ঘামাচির মতন, পিম্পুলার, স্ক্যাটার্ড, ছড়িয়ে ছড়িয়ে অথবা একত্রিত হয়ে খুব ব্যথাযুক্ত যদি হয়ে থাকে, শক্ত, আর্নিকা দেবেন, ব্যথাও কমে যাবে, স্কিন ডিজিজও ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছি? আর্নিকার পেশেন্ট স্লিপলেসনেসে ভোগে, ঘুম হয় না, তাই না? অনিদ্রায় ভোগে। এইরকম যদি কোনো পেশেন্ট পান, কি মেন্টাল ইনজুরি, ফিজিক্যাল ইনজুরি, যার জন্য লস অফ স্লিপ, তাহলে আপনি তাকে আর্নিকা দেবেন। যে কোনো কারণে, আঘাত লাগার জন্য হোক অথবা যে কোনো কারণের জন্যেই, এমনি কোনো আঘাত লাগেনি, দেখবেন জায়গায় জায়গায় রক্ত জমে গেছে, যাকে আমরা ইকাইমোসিস বলি, বা ব্লুইশ ডিসকালারেশন আঘাত লাগার পর। তাহলে এরকম যদি কোনো আঘাত লাগা জনিত কারণের জন্য যদি ইকাইমোসিস বা ব্লুইশ ডিসকালারেশন হয়, তাহলে আপনি তাকে আর্নিকা দেবেন। পারলে আর্নিকা অয়েনমেন্ট ব্যবহার করবেন, তা না পারলে আর্নিকা লোশন বাড়িতে তৈরি করবেন 1:10 রেশিওতে, অর্থাৎ 1 ফোঁটা যদি আপনি আর্নিকা মাদার টিংচার নেন, তার মধ্যে 10 ফোঁটা জল দিয়ে একটা কাপের মধ্যে একটা লোশন তৈরি করবেন। সেই লোশনটা একটা কাপড়ের মধ্যে বা তুলোর মধ্যে ভিজিয়ে পুলটুস যাকে আমরা বলি, অর্থাৎ সেই কন্ট্যাক্টে, ওই ইকাইমোসিসের কন্ট্যাক্টে রেখে দেবেন। কিছুক্ষণ বাদে দেখবেন যে আর আর্নিকা খাওয়াবেন, দেখবেন যে ওই ইকাইমোসিস ভ্যানিশ হয়ে গেছে। যদি কখনো মুখের মধ্যে রিংওয়ার্ম দেখেন, আর্নিকা প্রয়োগ করবেন। একটাই প্রয়োগ করবেন, আর্নিকা। যদি ঘন ঘন মাস্টারবেশন বা হস্তমৈথুনের জন্য এনলার্জ প্রস্টেট হয়, পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, অথবা মহিলাদের মাস্টারবেশনের জন্য যদি ইউটেরাসের এনলার্জমেন্ট হয়, অথবা যদি রেট্রোভার্টেড ইউটেরাস হয়, ইউটেরাস সাধারণত অ্যান্টিভার্টেড থাকে, কখনো কখনো এটা রেট্রোভার্টেড হয়ে যায়, উল্টে যায়, তাহলে এরকম রেট্রোভার্টেড যদি হয়ে থাকে, এনলার্জ প্রস্টেট যদি হয়ে থাকে, ঠিক আছে না, ঘন ঘন যদি মাস্টারবেশন করে থাকে, অথবা মহিলারা যদি মাস্টারবেশন করে থাকে, তাহলে আমাদের যে রেকটাম আছে সেই রেকটামের উপর তার চাপ পড়ে, কনস্টিপেশনও তৈরি হয়, এবং যে স্টুল পাস আউট হয় সেই স্টুলের আকৃতি হয়ে রিবন লাইক, অর্থাৎ ফিতের মতো রিবন লাইক স্টুল, একদম চ্যাপ্টা হয়ে স্টুলটা বেরোয়, ডিউ টু এনলার্জ প্রস্টেট ইন কেস অফ মেল অ্যান্ড ডিউ টু অ্যান্টিভার্টেড ইউটেরাস ইন কেস অফ ফিমেল। যারা পাবলিক স্পিকার, টিচার, প্রফেসর, ধর্মগুরু, ইউটিউবার, অর্থাৎ যাদের লেকচারার, মোটিভেশনাল স্পিকার, নেটওয়ার্কার, অর্থাৎ যাদের খুব বেশি কথা বলতে হয়, হকার, ঠিক আছে, এরকম অনেক পেশা আছে, আমি সবগুলো নাম করছি না, অর্থাৎ যাদের গলাকে ব্যবহার করতে হয় বারবার ব্যবহার করতে হয়, ওভার ইউজ অফ ভয়েস, তো তাদের কি হয়, গলায় ব্যথা হয়, টনসিল এনলার্জড হয়, ক্র্যাকড ভয়েস হয়, বারবার হকিং সেন্সেশন বলা হয়,
একটা খুসখুসে কাশি হয়, এই রকম পাবলিক স্পিকারদের বা ওভার ইউজ অফ ভয়েসের জন্য যে গন্ডগোল দেখা যায়, সেই গন্ডগোলকে দূর করে খুব দ্রুত আর্নিকা মন্টেনা। পারবো মনে রাখতে? হ্যাঁ, আর্নিকা মন্টেনা আমাদের খুব কাজে লাগে। আর্নিকা মন্টেনা আমাদের চুল পড়া থেকে মুক্তি দেয়, আমাদের বিয়ার্ড বা দাড়ি অনেকেরই গজায় না, বা গজালেও সেখান থেকে গুচ্ছ গুচ্ছ দাড়ি পুড়ে যায়, সেই সব এয়ার ফল বা আমাদের যে বিয়ার্ড ফল আছে, সেই সব ক্ষেত্রে যদি আপনি আর্নিকা ব্যবহার করেন ইন্টারনালি, এবং এক্সটার্নালি যদি আপনি আর্নিকাকে প্রয়োগ করেন বা আর্নিকার মাথায় তেলকে ব্যবহার করেন বা এখানে লোশন ব্যবহার করেন, তাহলে খুব সুফল পাওয়া যায়। বুঝতে পেরেছি? যেসব পুরুষ মহিলারা ফোর্সফুল ইন্টারকোর্স করেন, সাধারণত মেয়েদের একটা বয়সের পর থেকে ভ্যাজাইনা খুব ড্রাই হয়ে যায়, ভ্যাজাইনা খুব ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, তাই না? কিন্তু সহবাসের প্রবণতা তো মানুষের জৈবিক প্রবৃত্তি, এটা বিধাতার দেওয়া একটা প্রবৃত্তি। তো অনেক সময় করি কি, আমরা ফোর্সফুল ইন্টারকোর্স করি, সহবাস করার চেষ্টা করি। তার ফলে পুরুষ এবং মহিলা, পুরুষের পেনিসে যে ফ্রেনাম আছে, পেনিসের ক্ষেত্রে বলা হয় ফ্রেনাম, ওই ফ্রেনামটা টিয়ার হয়ে যায়, ছিঁড়ে যায়। প্রথম সহবাসের সময় হয়, এটা বারবার হয় না। প্রথম যদি জীবনে আপনি সহবাস করতে চান, পুরুষের ক্ষেত্রে ওই ফ্রেনামটা ছিঁড়ে যায়। আর মহিলাদের কিন্তু যখনই ভ্যাজাইনা ড্রাই হয়ে যাবে, তখন ভ্যাজাইনা সাঙ্কেন হয়ে যায়, কুঁচকে যায়। সেই অবস্থায় যদি আপনি ফোর্সফুল, বলপূর্বক যদি সহবাস করেন, তাহলে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় ব্লিডিং তৈরি হয়। তাহলে এইরূপ ফোর্সফুল কোয়েশনের ক্ষেত্রে অথবা পুরুষদের প্রথম জীবনে সহবাসের জন্য যে ফ্রেনাম র্যাপচার হয়, সেই র্যাপচারের ক্ষেত্রে আপনি আর্নিকা যদি ব্যবহার করেন, খুব সুন্দর সুফল পাবেন। বুঝতে পেরেছি? কোনো আঘাত লাগার কারণে, চোখে আঘাত লেগেছে, তার ফলে আপনার ডাবল ভিশন, কোনো একটা বস্তুকে দুবার দেখছেন, এইরকম ক্ষেত্রে আর্নিকা দা মেডিসিন। কিচ্ছু হওয়ার দরকার নেই, ওর কনস্টিটিউশন ভালো মন্দ এই ওই হ্যান ত্যান কিচ্ছু দেখার দরকার নেই। আঘাত লেগেছে, চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, ঝাপসা ঝাপসা দেখছে, এবং দুটো দুটো দেখছে, একই বস্তুকে, অবজেক্টকে দুটো দেখছে, তাকে বলা হয় ডাবল ভিশন। আর্নিকা দেবেন। আঘাত লেগেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে না? খুব কাশতে গিয়ে কাশির ফলে রক্ত বেরোচ্ছে, চেস্টে পেন হচ্ছে, হ্যাঁ, এপিস্ট্যাক্সিস, মৃগীর প্রবণতা, বারবার মৃগী, কিন্তু সঙ্গে চেস্ট পেন, আর্নিকা দেবেন। বুঝতে পেরেছি? এগুলো অপর্থ, দি মেডিসিন, কিচ্ছু হওয়ার দরকার নেই, দেবেন। 100% বুলেটের মতন কাজ হবে। যত রকম ডিসচার্জ আছে, ওর ঢেকুরে দুর্গন্ধ, পচা ডিমের মতন, রটেন অথবা পচা ডিমের মতন, পুঁজ দুর্গন্ধযুক্ত, নেজাল ডিসচার্জ দুর্গন্ধযুক্ত, কান দিয়ে ডিসচার্জ দুর্গন্ধযুক্ত, স্টুল দুর্গন্ধযুক্ত, খুব দুর্গন্ধযুক্ত ডিসচার্জ। অল ডিসচার্জের আর অফেন্সিভ, লাইক রটেন এগস, সবসময় রটেন নয়, কিন্তু ঢেকুর যেটা ওঠে ওটা পচা ডিমের গন্ধযুক্ত, বাদ বাকি অল ডিসচার্জ আর অফেন্সিভ। ঠিক আছে? থার্স্টলেস পেশেন্ট, কেমন, খুব ফিয়ারফুল, ভীতু পেশেন্ট, লোকজন খুব একটা পছন্দ করে না, ডিজায়ার লোনলিনেস, অ্যাভারশন টু কোম্পানি, লোকজন দূরে থাকো ভাই, লোকজন দূরে থাকো, আমার কাছাকাছি আসতে হবে না, হ্যাঁ, এই হচ্ছে ওর। খুব শান্ত স্বভাবের, কিন্তু খুব খিটখিটে স্বভাবটা, শান্ত, বেশি কথা বলে না, দেখে মনে হবে শান্ত, কিন্তু খুব খিটখিটে, ইরিটেবল, খিটখিট যে কোনো ব্যাপারে খিটখিট করে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মাথায় রাখবেন, খুব প্রয়োজন হবে, কোনো চিররোগ, যে রোগ মানুষকে বেড রিডিং করে দিয়েছে, প্যারালাইসিস, স্ট্রোক ইত্যাদি নানান কারণে, বয়স্কজনিত কারণের জন্য মা বাবারা, বাড়ির আত্মীয় স্বজন বিছানার মধ্যে পড়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে বেডসোর হয়ে গেছে, যে জায়গা কন্ট্যাক্টে থাকে তার ব্লাড সার্কুলেশন নষ্ট হয়ে যায় ডিউ টু প্রেশার এবং মুভমেন্ট হয় না জন্যে, সেখানে বেডসোর হয়, দুর্গন্ধ হয়, পোকা হয়। এইরকম কোনো পেশেন্টকে যদি পান, আপনি কিন্তু আর্নিকা দেবেন, আর্নিকা খাওয়াবেন। ডোজ আমি বলবো, পোটেন্সি বলবো, আর্নিকা খাওয়াবেন আর আর্নিকা লোশন দিয়ে ওয়াশ করাবেন, মাঝে মাঝে একটু তুলে দেওয়ার চেষ্টা করবেন, বা এয়ার বেডে রাখার চেষ্টা করবেন, বা ওয়াটার বেড আমরা যেগুলোকে বলি তার মধ্যে রাখার চেষ্টা করবেন, ভালো হয়ে যাবে।
ঠিক আছে না, অথবা বেশ কিছুদিন ধরে ভুগছে, সুস্থ হয়ে যাবে কিন্তু বেশ কিছুদিন লম্বা সময় ধরে ভুগছে, একটু একটু বেড সোর দেখা দিয়েছে, তাদের করলে তো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ঠিক আছে, আপনারা বেড সোরের ক্ষেত্রে ব্যবহার করবেন। আর্নিকার সবচেয়ে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে যে ডিউরিং ফিভার, হেড হট মানে আপার পার্টটা হট, লোয়ার পার্ট কোল্ড, ফিভার জেনারেলি টাইফয়েড ফিভারে খুব একটা আমরা পাই না, সোজাসুজি চলে যায় অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে। কিন্তু যদি আপনি পেয়ে যান, কেউ যদি বুঝতে না পারে আপনার কাছে আসে, আর যদি দেখেন যে তার টাইফয়েড ফিভার হচ্ছে, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে ফিভার আসছে ছাড়ছে আসছে ছাড়ছে, আপনি যদি চার্ট করে দেখে নেন, আর যদি তার মাথা গরম পা ঠান্ডা এবং সে বিছানায় যে বিছানায় শুয়ে আছে, হি অর সি ফিলস বেড ইজ টু হার্ড, সে মনে করে বাপরে বাপ কি শক্ত বিছানায় আমাকে শুয়ে রেখেছে গো, আমি এই বিছানায় শুতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আর একটা নরম বিছানা দাও। আপনি ভাবলেন সত্যি সত্যি তো হয়তো কষ্ট হচ্ছে, হ্যাঁ, আপনি আর একটা নরম বিছানা পেতে দিলেন, সেখানেও কিছুক্ষণ শোয়ার পর বলছে ওরে বাপরে বাপ, এটাও তো কষ্ট, এটাও তো খুব শক্ত বলে মনে হচ্ছে। অর্থাৎ যত নরম জায়গা আপনি দিন না কেন, সে সব সময় মনে করে তার বিছানাটা খুব শক্ত, এবং ঘন 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 ও চেঞ্জ দ্য প্লেসেস, নরম বিছানা খোঁজার জন্য, নরম স্থান খোঁজার জন্য, কমফর্ট পাওয়ার জন্য ও শুধু নরম জায়গা খুঁজতে থাকে। এটা কিন্তু আর্নিকা পেশেন্টের একটা অনেক বড় সিমটম, বিশেষত টাইফয়েড ফিভারের ক্ষেত্রে এটা একদম প্রণিধানযোগ্য সিমটম। কোনো সোনার দোকানদার, টেলার, হ্যাঁ, ডায়মন্ড জুয়েলারি কাজ, বুটিকের কাজ, অর্থাৎ যারা সূক্ষ্ম কাজ করে, ইভেন আপনার সন্তান যে মোবাইল না হলে খাবে না, মোবাইল না হলে পড়বে না, মোবাইল না হলে ঘুমোতে যাবে না, অথবা আপনারা যারা ওভার ইউজ অফ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, অর্থাৎ চোখের যেখানে অত্যাধিক কাজ, স্টেনফুল ওয়ার্ক, স্টেনিং ওয়ার্ক চোখের, তার জন্যে যদি অনিদ্রা আসে, চোখে ব্যথা হয়, চোখ যদি জ্বালা করে, চোখ দিয়ে লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর্নিকা মন্টনা দিতে ভুলবেন না। বোঝা গেছে? দেখুন তাহলে আর্নিকা আমাদের জীবনের কোন জায়গায় না কাজে লাগে, সর্বত্র আর্নিকাকে আমরা কাজে লাগাতে পারি। আর্নিকা কিন্তু খুব ভালো ব্লাড পিউরিফায়ার, অর্থাৎ রক্ত দূষিত হয়ে গেছে, সেই রক্ত দূষণের জন্য নানান রকম গন্ডগোল ঘটছে। আপনি ব্লাড টেস্ট করে দেখেছেন যে ব্লাডে ইমপিউরিটিস রয়েছে, গ্যাংগ্রিন রয়েছে, দীর্ঘদিনের ক্ষত, ভালো হচ্ছে না, ঠিক আছে, নানান ওষুধ প্রয়োগ করেছেন, কোনো রকমেই সুফল পাচ্ছেন না। আর যদি তার পেছনে কোনো হিস্ট্রি পান ইনজুরির, তাহলে তো আর্নিকা একেবারে সাপে বর না। এরকম অনেক কথা বলা যাবে, কথা বললে ভিডিও আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হবে। আর আমরা তো টিউটোরিয়াল ক্লাস করি, আপনি তো জানেন যে আমি টিউটোরিয়াল ক্লাস করি, অনেক বড় বড় লেংদি ভিডিও করি, খুব শীঘ্রই আমি লাইভেও আসছি, সেই সময় বিস্তারিত আলোচনা হবে। শেষে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আমার জীবনে 10 থেকে 12 দিনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা আপনাদেরকে শেয়ার করি। আমি খুব এখন বেড রিটিনে রয়েছি, শুধুমাত্র বসতে পারছি মাত্র, এবং পড়ে যাওয়ার ফলে আমার লেফট সাইডের যেটা আমাদের ফিমার আছে, লম্বা যে বোনটা আছে, থাইয়ের যে বোনটা আছে, সেই বোনটা আমাদের যে কোমর আছে, হ্যাঁ, হিপের সঙ্গে আমাদের ফিমারের যে বলটা অ্যাটাচ থাকে, সেই বলটা এবং নেকটা, তার সঙ্গে যে স্যাপটা আছে, এর অনেকটা অংশ জুড়ে একদম ফেটে দুটুকরো হয়ে যায়। পারলে আমি আপনাদের কাছে ইয়েটা দেবো, আমার ছবিটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে না। ফেটে দুটুকরো হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালাইজ করা হয় একটা হসপিটালে। সেখানে এক্স রে করার পর সেখানে না হওয়ার জন্য আমি একটি সরকারি হাসপাতালে যাই, সেখানেও আবার অ্যাডমিশন না হওয়ার জন্য আমি একটি নার্সিংহোম থেকে গত 3 তারিখে 3 জুলাই আমি অপারেশন করি। স্যাপ্টের কিছুটা অংশ কেটে বাদ দেওয়া হয় এবং সেখানে টাইটেনিয়ামের বল লাগানো হয়েছে, সঙ্গে একটা স্যাপ্ট লাগানো হয়েছে, কারণ ওখানে স্টিল বল দিলে জীবনে কোনো দিনে আর এমআরআই করা যাবে না। সুতরাং আগামী দিনে ভবিষ্যৎ তো বলা যায় না কি হবে, সেই জন্য ওখানে আমরা বেশি খরচা করে একটা টাইটেনিয়ামের বল দিয়েছি, সঙ্গে একটা স্যাপ্ট দিয়ে, নেক বল এবং স্যাপ্ট দিয়ে স্ক্রুইং করা হয়েছে, স্ক্রু দিয়ে ওটাকে আটকানো হয়েছে। এই করার পর 3 তারিখে করার পর আমাকে জিরোডল পি বলে একটা ট্যাবলেট দেওয়া হয় খাওয়ার জন্য, এবং ইঞ্জেকশন তো চলছেই কন্টিনিউয়াসলি।
কিন্তু ব্যথাতে আমি ছটফট করছিলাম, আমি থাকতে পারছিলাম না। যেহেতু নার্সিংহোমে ভর্তি ছিলাম, তাই বাড়ির লোকেদেরকে দিয়ে আমি আর্নিকা, বাড়িতে আমার আর কিছু তারা খুঁজে পায়নি, আর্নিকা 1M পেয়েছিল, সেই আর্নিকা 1M আমি আনিয়ে নিই। এবং যখন আমার জ্ঞান ফেরে, সেই জ্ঞান ফেরার পর থেকে আর্নিকা 1M এর ডাইরেক্ট একটা করে গ্লোবিউস আমি 3-4-5 ঘন্টা পর পর যখনই সুযোগ পেয়েছি, যখন নার্সার ছিল না, কোনো সুইপার টুইপার বা ওয়ার্ড বয় ছিল না, আমি খেতে শুরু করেছি। সর্বমোট আমি 8 থেকে 10 বার ওটাকে প্রয়োগ করার সুযোগ পেয়েছি। বিলিভ মি, বিশ্বাস করুন আপনারা, ওই যে বনি পেন, ফ্র্যাকচারের যে ব্যথা, সেটা আমি উপলব্ধি করতে পারিনি। মানুষ যে বলে যে অপারেশনের পর যে ব্যথা হয়, আমি কিন্তু মাত্র 3 দিন জিরোডলপি খেয়েছিলাম, অনলি 3 days। 3 তারিখ খেয়েছিলাম, 4 তারিখ খেয়েছিলাম, 5 তারিখ খেয়েছিলাম, আমার বাড়ির লোকেদের অত্যাচারে। আমার বাড়ির মেয়েরা বলছিল, জামাইরা বলছিল, বাবা ওটা খাও, পাকামি মেরো না। আমি মাত্র 3 দিন খেয়েছি। আমার কাছে এখনো জিরোডলপি ইনট্যাক্ট রয়ে গেছে, আমি একটা ট্যাবলেটও খাইনি। আমি আর্নিকা 8টা থেকে 10টা ডোজ খেয়েছি এবং সেটা খেয়ে আমি সম্পূর্ণ ফিট। আর আপনারা জানেন যে ফিমার কাটলে পাছার যে মাংসপেশি আছে, অনেক ডিপ করে কাটতে হয়। সেই ডিপ করে কাটার জন্য প্রচণ্ড ব্যথা ছিল, যে গত পরশু অবধি আমি অপেক্ষা করেছি, কিন্তু দেখলাম সেই ব্যথা কমছে না জন্যে, ওই কাট ইঞ্জুরির জন্য ব্যথা কমছে না জন্যে আমি গতকাল থেকে স্ট্যাফিসেগ্রিয়া 200, গতকাল 4 বার, সকাল দুপুর বিকেল রাত্রি, আজকে 4 বার খাবো। অলরেডি 2 বার হয়েছে, আরও 2 বার খাবো, 4 বার। আমার সেই কাট ইঞ্জুরি ব্যথা কিন্তু 90% কমে গেছে। আরামে এখন আমি ওই কাটার জন্য যে ঘুমাতে পারছিলাম না, হাড়ের ব্যথা তো নেই, ছিলই না, 3 দিন পর থেকে আর ছিলই না, ঠিক আছে না, এটাও এখন আমার অনেকটাই কমে এসছে। অর্থাৎ এই মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি, বিলিভ, বিশ্বাস রাখুন। দুনিয়াতে যদি সর্বশ্রেষ্ঠ পেন কিলার থাকে, দুনিয়াতে যদি সর্বশ্রেষ্ঠর তালিকায় 1 নম্বরে যে পেন কিলারের কথা থাকে, পৃথিবীতে যত রকম সিস্টেমের ওষুধ আছে, ওয়ান অফ দেম ইজ আর্নিকা, যে একদম হাইয়েস্ট র্যাঙ্কিংয়ে আছে। ঠিক আছে, তাহলে এবার শুধু টপ করে পোটেন্সি আর রিপিটেশন ডোজটাকে একটু বলে নিই। দেখুন, বিভিন্ন জন আপনাদের বিভিন্ন কথা বলেছে। আমি আমার গুরুর কাছ থেকে যা শিখেছি, আমি আমার দীর্ঘ 40 বছরের প্র্যাকটিসে আমি যা করেছি, আমি নিজের জীবনেও 10-12 দিন আগে যেটাকে প্রয়োগ করেছি, ইনজুরির ক্ষেত্রে সব সময় হায়ার পোটেন্সি কাজ করে। তার কারণ আমাদের যে হাড় ভাঙা, আমাদের যে মেন্টাল ট্রমা, এগুলো হচ্ছে খুব ডিপ লেয়ারে আছে, অনেক ডিপ লেয়ারে আছে। আপনি যদি হালকা ডোজ দেবেন, তো আপনাকে বারবার অনেকবার ওকে ধাক্কা দিতে হবে। তাই যদি আপনি হায়ার পোটেন্সি ব্যবহার করবেন এবং 2-3-4 বার যদি রিপিটেশন করবেন, ওই সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাতে 2 ফোঁটা, 3 দিন খেতে হবে, 5 দিন খেতে হবে, কিচ্ছু খেতে হবে না, কিচ্ছু খেতে হবে না। সবচেয়ে ভালো হচ্ছে 1 কাপ জল বা 1 গ্লাস জল নিন, যেটা আমি সব ওষুধের জন্য বলি। আর্নিকা 1M মিনিমাম, না থাকলে 200, পারলে 1M দিয়ে শুরু করুন। 1M একটা বড়ি, সেটা 40 নম্বর হতে পারে, 30 নম্বর হতে পারে, 20 নম্বর হতে পারে, যে কোনো বড়ি ওর মধ্যে দিন, 10 বার করে নাড়া দিন। হ্যাঁ, কারণ প্রত্যেকটা নাড়াতে স্ট্রোক বৃদ্ধি হয়। আপনারা জানেন যে সাক্কাসান হোমিওপ্যাথির একটা পদ্ধতি, যতবার আপনি ধাক্কা দেবেন, যতবার আপনি ঝাঁকুনি দেবেন, ওর 1 করে পাওয়ার বাড়ে। তা আপনি যদি 1M দিয়ে শুরু করবেন, প্রথমবার 10 বার নাড়া দিয়ে 1 চামচ খান, ঢাকা দিয়ে রাখুন ওই গ্লাসটাকে, 4 ঘন্টা বাদে গ্লাসের জলটাকে আবার 10 বার নাড়ান, তাহলে পোটেন্সিটা একটু হাই হলো, আবার 1 চামচ খান। এইভাবে দিনে 3 বার 4 বার, সুযোগ সুবিধা হবে সেভাবে খাবেন। এইভাবে 1-2 দিন খান, মোট 8টা-10টা ডোজ খাওয়ার পরে দেখবেন যে আপনার সমস্ত কষ্ট কমে গেছে। এই এত অল্প পরিমাণে, ডাইলুট পরিমাণে ওষুধ খাওয়ার ফলে আপনার কোনো রকম হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন হবে না, সেটা যত ছোটই হোক অথবা যত বড়ই হোক। আপনি যদি যত ছোট 30, 200, 6, এটাকে যদি ডাইরেক্ট ডোজ নেবেন বাচ্চার জন্য অথবা বড়দের জন্য, তো আপনি ডাইরেক্ট 1 ড্রপ ওষুধ নিচ্ছেন। আর আমরা ওই 1 ড্রপ ওষুধকে 1 গ্লাস জলের মধ্যে বা 1 কাপ জলের মধ্যে মিশিয়ে ওর ডাইলুটনেসটাকে আরও বাড়িয়ে দিচ্ছি, কিন্তু ঘর্ষণের মাধ্যমে, নাড়ার মাধ্যমে ওর পোটেন্সিকে বাড়াচ্ছি, রিপিটেডলি ওর পোটেন্সিকে বাড়াচ্ছি। তাহলে ডাইলুশন কম, পোটেন্সি হাই, রিপিটেডলি একটা করে পোটেন্সি করে বাড়ছে। তো
তো আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আশা করছি যে ভিডিওটা আপনার কাছে অনেক লম্বা হয়ে গেছে। যদি এই ভিডিও আপনাদের কোনো কাজে লাগে তাহলে যেটা বারবার বলি যে আপনি আমার এই চ্যানেল ডক্টর এম কে রয় হোমিওপ্যাথির সঙ্গে হাত মেলান। আমরা আর আপনারা দুজনে মিলে সুন্দর এক হোমিওপ্যাথি জগৎ সৃষ্টি করব, যেখানে মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে ইয়েস হোমিওপ্যাথি ক্যান অ্যাক্ট। যে কোনো ইমার্জেন্সিতে হোমিওপ্যাথি কাজ করে। তো আপনাকে তো সেরকম হতে হবে না, সেরকম লাইক হতে হবে না, আপনাকে সেগুলো তো কাজে দেখাতে হবে। তো যারা প্র্যাকটিশনার শুনছেন আমার কথা মতন আপনারা প্র্যাকটিস করে দেখুন, অথবা আপনাদের গুরুদের নির্দেশ মতন আপনারা প্র্যাকটিস করে দেখুন। যারা বাড়িতে প্র্যাকটিশনার বা গৃহ কাজের জন্য যারা প্র্যাকটিস করেন তারা এখানে প্র্যাকটিস করে দেখুন। তবে এটা বলবো কখনোই ঝুঁকি নেবেন না, শুধু ভিডিও দেখে নিজে করার চেষ্টা করবেন না। যেখানে মনে করবেন যে আমি বুঝতে পারছি না, অবশ্যই কোনো রেজিস্টার্ড, আমি রেজিস্টার্ড শব্দটাকে প্রয়োগ করলাম, অবশ্যই কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথ ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন, আলোচনা করে ওষুধ নেবেন। তবে ছোটোখাটো জিনিস ঘরকে সামলানোর জন্য, তাৎক্ষণিক সামলানোর জন্য এই জ্ঞানটা রাখা আপনার জন্য ভালো, ঠিক আছে না? আর যারা ডাক্তারি স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারা তো এটাকে আরও বেশি সুন্দর করে অ্যানালাইসিস করতে পারবে। তাহলে যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিন, ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন আপনার কমিউনিটিতে, আপনার বন্ধু বান্ধবের কাছে, আপনার পরিবারের মধ্যে কমেন্ট অবশ্যই করুন। আর আমি ছোট্ট ইউটিউব চ্যানেল ডক্টর এম কে রয় হোমিওপ্যাথকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে পুশ করুন, যাতে যখনই আমি ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এই নিয়ে আজকের জন্য শেষ করছি, আসছি খুব শীঘ্রই এরকম একটা ভ্যালুয়েবল কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মানবতার জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, দেশের জন্য কাজ করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।